বলেছিলাম না সুযোগ পেলে ঠিকই তোমার বিপদে ঝাঁপিয়ে পড়বো। শত অবহেলার মধ্যেও মা হিসেবে অন্তত এটুকু আমার দায়িত্ব। এরিস কিছু না বলে নির্নিমেষ দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকাচ্ছিল। পরক্ষণে আবারও ঝাঁপিয়ে পড়ল ফায়ারিংয়ে। অনুপমা শায়রি নিজেও একজন প্রফেশনাল শুটার ছিলেন। তিনিও ছেলে বউয়ের সাথে পাল্লা দিয়ে শত্রুদের বিপক্ষে লড়ে গেলেন। প্রায় ঘণ্টাখানেক গোলাগুলির পর ফ্রান্সিসকো জিওভান্নির সম্পূর্ণ প্যালেস মৃত্যুপুরীতে পরিণত হলো। এরিসের কিছু সংখ্যক গার্ড ও গ্যাংস্টারও মৃত্যুবরণ করলো। অপরদিকে ফ্রান্সিসকো জিওভান্নির সমস্ত গার্ডরা মৃত্যুবরণ করলো। শুধু বেঁচে থাকলো ফ্রান্সিসকো জিওভান্নি ও নীলিমা। এরিসের গার্ডরা তাদের দুজনকে হাতু ভেঙে এরিস ও শ্বেতার সামনে নত মুখে বসালো। এরিস ও শ্বেতা এই মুহূর্তে রক্তে স্নান হয়ে উঠেছে। তাদের দেখতে ভয়ঙ্কর কোনো রক্তখেকো দানবী মনে হচ্ছে। ফ্রান্সিসকো জিওভান্নি নিজের দাম্ভিকতা বজায় রাখতে এখনও এরিসের সামনে মাথা নোয়াতে নারাজ। তবে নীলিমা চাতুরতার সাথে নিজেকে বাঁচাতে শ্বেতার পায়ের কাছে পড়ে গিয়ে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। তারপর মিথ্যা কান্না কাঁদতে কাঁদতে সে বলল, আমায় প্লিজ ক্ষমা করে দাও শ্বেতা। আমি আমি তোমার ও তোমার সন্তানের সাথে অন্যায় করেছি, কিন্তু আমি তো অনেক ভালো। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। এরিস শ্বেতার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, চাইলে কিটের প্রতি আমি প্রতিশোধ নিতে পারি, আমার সন্তান হত্যার জন্য জঘন্যতম প্রতিশোধ। তবে আমি চাই তুমি আজকের প্রতিশোধ নাও, তোমার নিজের আর আমাদের সন্তানের প্রতি হওয়া অন্যায়ের ভয়ঙ্কর প্রতিশোধ নাও। শ্বেতা হিমশীতল দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে তার চুলের মুঠি ধরে নিজের থেকে ফিরে দাঁতে দাঁত পিষে হিংস্র কণ্ঠে বলল, আমি একটুও ভালো নই, অত্যন্ত খারাপ। আমি এক রক্তপিপাসু অতি মানবী, আর আমায় এটাতে রূপান্তরিত করেছিস তুই। আমার অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে আমার সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিস তুই। তোকে ক্ষমা করলে যে আমার সন্তানের প্রতি অবিচার করা হবে, আর আমি তো এটা কিছুতেই হতে দেব না। বলেই নীলিমার গালে একের পর এক চড় থাপ্পড় মারতে লাগলো শ্বেতা। তারপর তাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তার শরীরে একের পর এক তীব্র কিক দিতে লাগলো সে। তারপর তার চুল টেনে ধরে নিয়ে তার মাথা দেয়ালের সাথে তীব্র গতিতে বাড়ি দিতে দিতে আঘাত করতে লাগলো। মাথা ফেটে চোরচির হয়ে এবং সমস্ত শরীর থেকে অনবর রক্ত ঝরতে লাগলো নীলিমার। তার তীব্র আর্তনাদ প্যালেসের প্রতিটি কোনায় কোনায় প্রকম্পিত হয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। এরিস সহ বাকিরা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা একসময় নীলিমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল। সে তার আর্তনাদ ক্রমশ হিংস্রতায় বদলে যেতে লাগলো। নীলিমাকে আবারও টানতে টানতে প্যালেসের মধ্যেখানে নিয়ে আসলো সে। তারপর ফারহানকে কিছু একটা ইশারা করতে সে তার হাতে একটি সুইচ বোর্ড এগিয়ে দিল। শ্বেতা নীলিমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে পৈশাচিক হাসি হেসে বলে উঠল, গর্ভাবস্থায় আমার সন্তানকে পা দিয়ে পিষে পিষে প্রচণ্ড চাপ প্রয়োগ করে তুই মেরেছিলি। কতটা কষ্ট হয়েছিল ওই ছোট্ট নিষ্পাপ প্রাণটার। কেন এমনটা করেছিলি ওর সাথে? কি ক্ষতি করেছিল তোর? কেন ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলি? আজ আমি তোকে ঠিক একইভাবে মৃত্যু দেব যেভাবে তুই আমার সন্তানকে দিয়েছিলি। দেখ, সীমাহীন চাপে দেহটা পিষ্ট হয়ে গেলে ঠিক কেমন লাগে। হ্যাপি জার্নি ফর দ্য হিল। কথাটা বলে সেটা একটা নির্দিষ্ট সুইচ টিপে দিতেই প্যালেসের উপর থেকে প্রকাণ্ড একটা লোহার সরঞ্জাম সোজা গিয়ে পড়ল নীলিমার দেহের উপর। মুহূর্তের সম্পূর্ণ দেহটা থেতলে গেল তার। নীলিমার তীব্র আর্তনাদ সমস্ত প্রাসাদের মাঝে মুহূর্তেই মিলিয়ে গেল। অনগর রক্তে ভেসে গেল সমস্ত ফ্লোর। সকলে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শুধু চোখ খুলে রাখলো এরিস ও শ্বেতা। প্রাণ ভরে উপভোগ করলো এই নির্মম দৃশ্য। অপরদিকে ফ্রান্সিসকো জিওভান্নির নীলিমার পরিণতি দেখে এবার ভীষণ ভয় হতে লাগলো। সে এরিসের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো, কিন্তু এরিস তো তার শত্রুকে কখনো ক্ষমা করে না। তাই তার দেহটা তারই টর্চার সেলে নিয়ে গিয়ে সালফেরিক অ্যাসিড ভর্তি PTFE দিয়ে বানানো বাথটাবে ফেলে দিল এরিস। মুহূর্তেই তার তীব্র আর্তনাদে ছেয়ে গেল তারই প্যালেস। কিছুক্ষণ পরে তার সমস্ত মাংস হাড় গলে গেল ভয়ঙ্কর মানব বিধ্বংসী সালফিউরিক অ্যাসিডের অন্তরালে। এরিস নির্লিপ্ত শান্ত চোখে তা অবলোকন করে একটা পৈশাচিক হাসি দিল। এদিকে দক্ষ যজ্ঞের পালা সমাপ্ত হলে এরিস, শ্বেতা সহ বাকিরা সবাই আদ্রিয়ানো প্যালেসের দিকে রওনা দিল। একটি গাড়িতে শ্বেতা ও এরিস এবং অপর গাড়িগুলোতে বাকিরা অবস্থান করছে। শ্বেতা ও এরিসের দুজনের হাতে পায়ে ব্যান্ডেজ করা, তাদের ড্রেস আপও বেশ পরিপাটি অবস্থায় রয়েছে। এদিকে গাড়ির মধ্যে থেকেই শ্বেতা হঠাৎ কেমন করতে শুরু করলো। কিছুটা ছটফট করতে থাকলো সে। এরিস বিচলিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে অ্যাডিকশন? শ্বেতা ছটফট করতে করতে বলল,
আমার কেমন যেন নিজেকে মাতাল মাতাল লাগছে এরিস। এমন মনে হচ্ছে আমি ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়তেই নিজের ডান হাতের কবজির দিকে তাকালো সে। সেখানে একটি সূক্ষ্ম ছিদ্র দেখা যাচ্ছে। পরক্ষণে কিছু একটা ভেবে তার ভ্রু জোড়া শিথিল হয়ে উঠল। অস্থির কণ্ঠে এরিসের উদ্দেশ্যে সে বলল, ফাইটিং এর সময় ওখানকার মধ্যে কেউ একজন আমার হাতে ইনজেকশনের মাধ্যমে ড্রাগ পুশ করেছিল এরিস, এজন্যই আমার এমন লাগছে। শ্বেতার কথা শুনে এরিস অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত গাড়ি ইউটার্ন নিয়ে একটা হোটেলের উদ্দেশ্যে ছুটে গেল সে। সেই সাথে ফারহানকে মেসেজ করে তাকে অনুসরণ করতে নিষেধ করল। এদিকে শ্বেতা ক্রমশ উত্তেজিত মাতাল হয়ে উঠেছে। এরিস তাকে বুকে জড়িয়ে নিয়ে দ্রুত একটা হোটেলে গিয়ে রুম বুক করল। মূলত শ্বেতাকে সেখানকার কোনো একজন গার্ড জহিমবাইন ড্রাগস পুশ করেছিল, যা মূলত আফ্রিকান গাছের ছাল থেকে তৈরি হয় এবং এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন উত্তেজনা বৃদ্ধি করে। এটি মূলত 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। আক্রান্ত ব্যক্তি ক্রমশই বিপরীত লিঙ্গের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য উত্তেজিত হয়ে পড়ে। শ্বেতার অবস্থাও হয়েছে ঠিক তাই। হোটেল রুমে শ্বেতাকে নিয়ে এসে বেডে শুয়ে দিতে শ্বেতা আচমকা অদ্ভুত এক নেশালো দৃষ্টিতে এরিসকে পর্যবেক্ষণ করতে থাকে। 2 হাতে তার গলা জড়িয়ে ধরে ক্রমশ তার ঠোঁটসহ সমগ্র মুখমণ্ডল, গলা, ঘাড় অজস্র চুম্বন করতে থাকে। সেই সাথে 2-একটা লাভ বাইটও এঁকে দেয়। একসময় এরিসের উপরে পোশাক টেনে খুলে ফেলতে চায় সে। তাতে সফলও হয়। এরিস শ্বেতা নিজে থেকে তাকে কাছে টেনে নেওয়ার অপেক্ষায় ছিল। তবে আজকে এই অবস্থায় পড়ে প্রথমবারের মতো সে কিছুটা বিব্রত হলো। ব্যাপারটা ভাবতেই সে নিজেকেই অবাক হয়ে যাচ্ছে। তার আবার এরকম স্বভাব কবে থেকে এলো? তবে শ্বেতার কার্যক্রমে কোনো বাধা দিল না সে। শ্বেতা এরিসের হুডি টি শার্ট খুলে ফেলে দিয়ে তাকে নিয়ে বিছানায় পড়ে গেল। তারপর তার ঠোঁট জোড়া ক্রমাগত পেশনেটলি ডিপ কিস করতে লাগলো। অনেকক্ষণ যাবৎ কিস করার পরে তার দিকে তাকিয়ে হাস্কি কণ্ঠে বলতে লাগলো, You are like a strawberry, red strawberry. I feel like eating you up. এরিস বাঁকা হেসে বলল, Then eat me up. শ্বেতা একটা বাঁকা হাসি দিয়ে নিজের পোশাকের উপরাংশ খুলে ফেলল। আজ প্রথমবারের মতো এরিসকে সম্পূর্ণ নিজের মতো করে আলিঙ্গন করে নিল সে। গভীর ছোঁয়ায় সিক্ত করতে লাগলো এরিসের সম্পূর্ণ শরীর। এরিসও নিজের প্রেয়সীকে গভীরভাবে আলিঙ্গন করতে লাগলো। এভাবে রাত্রির গভীরতা বাড়ার সাথে সাথে 2টি দেহ একেবারেই দুজনের সাথে মিশে গেল। চরম ঘনিষ্ঠতায় এক পর্যায়ে এরিস সে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি যে আজ আমায় এভাবে গভীরভাবে আপন করে নিলে, সেটা কি সজ্ঞান করেছ? জ্ঞান ফেরার পর মনে থাকবে তো? শ্বেতা এরিসের ঠোঁট জোড়ায় একটা গাঢ় চুম্বন দিয়ে বলল, Of course, my sweet husband. বলে পাতলা চাদরের তলায় আবারও লুটিয়ে পড়ল তার দুজন। সেই সাথে রুমের সমস্ত পরিবেশ ভরে উঠল দুজন প্রেমাস্পদের ও গভীর ও উষ্ণ আলিঙ্গনে। এরিসের 2 পা ধরে চটপট সালাম করে উঠে দাঁড়ালো শ্বেতা। এরিস সদ্য সাবান নিয়ে কালো রঙের পাজামা, পাঞ্জাবি ও টুপি পরে ঈদগাহ যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিছুক্ষণ আগে পায়েস ও সেমাই খেয়ে মিষ্টিমুখ করেছিল সে। এখনও সে ছোঁয়া তার ঠোঁটে লেগে আছে। সেই সাথে রয়েছে ঠোঁটের করে মুচকি হাসির রেখা। অবশ্য থাকবেই বা না কেন, শ্বেতা নিজের হাতে তার জন্য রান্না করেছে বলে কথা। কালো রঙের কারুকার্য খচিত আকর্ষণীয় একটা কুর্তি সারারা সেট পরিহিতা শ্বেতা আচমকে এরিসকে সালাম করে তার দিকে হাত বাড়ি দিয়ে বলে উঠল, এবার আমার সালামি দিন। এরিস সূক্ষ্ম বাঁকা হেসে শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের দিকে ঘুরে নিয়ে তার 2টি বাহু জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, গোটা আমি চাইতে তোমার, সেখানে তোমার আবার আলাদা করে সালামের প্রয়োজন আছে নাকি? শ্বেতা কিছুক্ষণ ফাল ফাল দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণে একটা টেডি স্মাইল দিয়ে বলে উঠল, এইসব কথা শুনে আমি গলছি না মিস্টার, আমার সালামি চাই মানে চাই। এরিস তার কপালে চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে তার 2 গাল ধরে বলল, তাই বুঝে? তা কত টাকা সালামে চাই আমার বেগমের? শ্বেতা কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থেকে চট করে বলে উঠল, 1 লাখ টাকা হলেই হবে। এরিস অবাক হওয়ার ভান ধরে বলল, আরে আমার বউ বলে কি দিনে দুপুরে ডাকাতি করছো? আমি হার্ট অ্যাটাক করে মানে চিন্তা ভাবনা আছে নাকি? শ্বেতা মুখ ভেঙচি কেটে বলল, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার টাকাটা দিন। আমি জানি 1 লাখ টাকা আপনার জন্য কোনো ম্যাটারই করে না, ওইটা তো আপনি রোজ কত না কত কাজে উড়িয়ে দেন। তার চেয়ে ভালো একটা
মঙ্গলজনক কাজে ব্যয় করলে সওয়াব পাবেন। এরিস ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল। তাই বুঝে? তা কিসে মঙ্গলজনক কাজটা শুনে? শ্বেতা ইতস্তত ভঙ্গিতে বলল। এত কিছু আপনাকে খুলে বলতে যাব কেন আমি? দিলে দিন, না হলে। শ্বেতার কথা সম্পন্ন করতে না দিয়ে এরিস হঠাৎ শান্ত কণ্ঠে বলে উঠল। আমি জানি তুমি এতিমখানায় দান করার জন্য টাকাটা নিতে চাচ্ছিলে। ওটা আগে দেওয়া ডান হয়ে গেছে, আর সেই সাথে ঈদ উপলক্ষে তোমার একটা সারপ্রাইজ দেওয়া আছে। এরিসের কথা শুনে শ্বেতা অবাক হয়ে তার মুখ পানে তাকিয়ে রইল। তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি সারপ্রাইজ? তুমি এতিমখানায় টাকা দান করতে চেয়েছিলে, আর আমি তোমার জন্য একটা গোটা এতিমখানায় বানিয়ে দিয়েছি। এখন থেকে সেখানে নিয়মিত দান খরচ করতে পারবে তুমি। শ্বেতা খুশিতে বাকরুদ্ধ হয়ে গেল। তারপর এরিসকে শক্ত করে জড়িয়ে ধরে সে ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি কিছু বলার আগে সবকিছু কিভাবে বুঝে যান আপনি? হ্যাঁ, আর আমার ইচ্ছের এত কদর কেন করেন আপনি? এরিস শ্বেতাকে আলতো হাতে জড়িয়ে নিয়ে তার মাথায় একটা চুমু খেয়ে বলতে লাগলো, কারণ তুমি যে আমার এডিকশন, আমার সমস্ত অস্তিত্ব হয়েছে তোমার উপর নির্ভরশীল। শ্বেতা অস্ফুট কণ্ঠে বলল, ভালোবাসি এরিস। ভালোবাসি এডিকশন। এরিস শ্বেতার কপালে গাঢ় একটি চুম্বন করে হাসকি কণ্ঠে বলল, এবার আমার রিটার্ন গিফটটা দাও। শ্বেতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রিটার্ন গিফট? এরিস শ্বেতার দিকে নিজের মুখে এগিয়ে নিয়ে বলল, যেখানে যে ভালোবাসার পরশ এঁকে দাও। শ্বেতা প্রশস্ত হেসে এরিসের কপাল, দুই গাল, নাক, ঠোঁট ও চিবুকে আলতো করে কয়েকটা চুম্বন এঁকে দিল। এরিস ও শ্বেতার সমস্ত মুখমণ্ডল অনেকগুলো গাঢ় চুম্বন এঁকে দিল। তারপর একটা মুচকি হাসি হেসে হাতে জায়না মাছ নিয়ে বেরিয়ে গেল এরিস। শ্বেতা সেদিকে তাকিয়ে এক টুকরো মুচকি হাসলো। তারপর আল্লাহর দরবারে ধন্যবাদ দিতে লাগলো এমন একজন জীবনসঙ্গীকে তার জীবনে উপহার স্বরূপ দেওয়ার জন্য। সালামি দাও ইহান। পার্পল কালারের গর্জিয়াস একটা পাকিস্তানি থ্রি পিস পরে ইহান কিছু বুঝে ওঠার আগে চটপট তার পায়ে ধরে সালাম করে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল শুভ্রা। তার দাঁড়ানো ভঙ্গি অনেকটা লেডি ডলের মতো। ইহানের পরনে পার্পল কালারের গর্জিয়াস পায়জামা, পাঞ্জাবি ও টুপি। এতক্ষণ যাবৎ ফোন স্ক্রল করছিল সে। শুভ্রা সালাম করাও তার কথা শুনে তার দিকে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে বলল, কিসের সালামি? শুভ্রা অবাক হয়ে বলল, কিসের আবার ঈদ সালামি? বিয়ের আগে তো কাজিন হিসেবে সালামি দিতে, এখন আমি তো তোমার বউ হয়ে গেছি, তো এখন থেকে আমি ডাবল সালামি রিজার্ভ করি। ইহান শুভ্রাকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলতে লাগলো, এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস, এখন আবার কিসের সালামি? কই তুই অন্য বাচ্চা কাচ্চাদের সালামি দিবি তা না, উল্টো নিজে সালামি চেয়ে বসে আছিস। শুভ্রা চোখ মুখ কুঁচকে কোমরে দুই হাত রেখে ইহানের উদ্দেশ্যে চড়া গলায় বলল, কি বললে তুমি? আরেকবার বলো। ইহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা বললাম তা তো শুনতেই পেয়েছিস, নাকি কানেরও মাথা খেয়ে ফেলেছিস? অবশ্য সেটা হলে তোর ট্রিটমেন্টের জন্য সব টাকা খরচের দায়িত্ব তো আমার উপরে এসে পড়বে। শুভ্রা নাক ফুলিয়ে বলতে লাগলো, তুমি আসলে একটা কিপটে। সালামি দিবে না বলে চুপি চুপি সালাম করলাম, তবুও দিচ্ছ না। আবার আমাকে বলছো আমি বয়রা হয়ে গেছি। আজকে থেকে তোমার বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ। এত টাকার গরম দেখাও, তাহলে বাইরে থেকে রোজ খেয়ে এসো। কথাগুলো বলে শুভ্রা রেগে মেগে চলে যেতে নেবে তার আগেই ইহান তার কোমর চেপে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিয়ে আসলো। তারপর মুখ স্মিত হাসির রেখা ঝুলিয়ে তার কপালে থাকা চুলগুলো আলতো হাতে কানের পাশে গুজে দিল। শুভ্রা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকলে ইহান তাকে আরো শক্তভাবে নিজের সাথে চেপে ধরল। তারপর আচমকা তার কপালে চুমু বসে দিতেই শুভ্রা পুরোপুরি শান্ত হয়ে গেল। তারপর ইহানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইহান শান্ত কণ্ঠে বলল, কত টাকা সালামি লাগবে তোর? এটাও কি আমায় বলে দিতে হবে? ইহান তৎক্ষণাৎ পকেট থেকে মানিব্যাগ বের করলো। এক বান্ডিল নোটের মধ্য থেকে প্রায় অর্ধেক বের করে শুভ্রার হাতে দিতে যাবে, ঠিক তখনই শুভ্রা তার সম্পূর্ণ মানিব্যাগ ছো মেরে কেড়ে নিয়ে উল্টো দৌড় দিল। ইহান প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে দৌড়ে তার পিছু নিল। তারপর শুভ্রার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, শুভ্রা দাঁড়া বলছি, সম্পূর্ণ মানিব্যাগ নিস না। আরো অনেক গুড়িগাড়া আমার কাছ থেকে সালামি চেয়ে রেখেছে, তাদের কেউ তো দিতে হবে নাকি? শুভ্রা দৌড়াতে দৌড়াতে খিলখিল করে হাসতে হাসতে বলতে লাগলো, ওদেরকে আটানা দিয়ে বসিয়ে রেখো তুমি, কিন্তু এটা সম্পূর্ণ আমার লাগবে। এভাবেই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ইহান শুভ্রাকে জাপটে জড়িয়ে ধরে ফেলল। তারপর তার কাছ থেকে মানিব্যাগ নিতে যাবে, তখনই শুভ্রা কাতর কণ্ঠে বলতে লাগলো,
প্লিজ সম্পূর্ণ টাকাটা আমায় দিয়ে দাও। ইহান কাড়াকাড়ি বাদ দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। আগে বল, এই টাকা দিয়ে তুই কি করবি? শুভ্রা কিছুক্ষণ শান্ত থেকে উত্তর দিল। আসলে আজকে ঈদের দিন, কিছু অসহায় ও এতিম ছেলে মেয়েদের এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু খাওয়াবো আমি। এতিম অসহায়দের খাবার খাওয়ালে কিংবা সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হবেন। শুভ্রার কথা শুনে ইহান সম্পূর্ণ স্থির হয়ে গেল। মানি ব্যাগটা সম্পূর্ণ তার হাতে দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে মুচকি হেসে বলল, আমার বউটা যে এত ভালো সেটা তো আগে জানতাম না। শুভ্রা মুখ ভেঙচি কেটে পড়ল, তা জানবে কি করে? আমার ভালো দিক তো কখনো তোমার নজরে পড়ে না, শুধু খুঁচিয়ে খুঁচিয়ে আমার দোষগুলো খুঁজে বের করো। ইহান শব্দ করে হেসে ফেলে বলল, কে বলেছে তোর ভালো দিক আমার চোখে পড়ে না? এই যে এখন পড়লো। তোর সাথে দুষ্টুমি করার জন্য ইচ্ছে করে তোকে জ্বালাই, সেটা বুঝতে পারিস না? তোর সমস্ত কিছুই তো আমার ভালো লাগে, সেখানে খারাপ দিক তো খুঁজেই পাই না আমি। যা, তোকে এই টাকার সাথে সাথে আমি আরো অনেক টাকা দিয়ে দিব, তখন যত ইচ্ছে দান খয়রাত করিস। শুভ্রা প্রচন্ড খুশি হয়ে গেল। খুশির চোটে ইহানের গাল বরাবর একটা চুম্বন বসিয়ে দিল সে। পরপর সম্পূর্ণ মুখমণ্ডল অসংখ্য চুমু বসিয়ে দিল। তারপর যখন বুঝতে পারলো সে কি করেছে, তখন প্রচুর লজ্জা পেয়েও আবারও দৌড়ে চলে যেতে চাইল সে। ইহান তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে তার চোখে মুখে ঠোঁটে অসংখ্য চুমু এঁকে দিল। তারপর শুভ্রাকে ছেড়ে দিতেই সে এক দৌড়ে ইহানের দৃষ্টিসীমার আড়ালে চলে গেল। সেদিকে তাকে আবারও শব্দ করে হেসে ফেলল ইহান। চিৎকার করে বলে উঠল, ভালোবাসি সুইট বাটারফ্লাই। আড়াল থেকে একইভাবে জবাব এলো, ভালোবাসি ইহান। অতঃপর মনে মনে দুজন দুজনকে আপন করে পাওয়ার জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলো তারা। সকালে সোনালি রোদ্দুরের আলোকছট্টা হোটেল রুমের জানালার সাদা পর্দাগুলো ঠিকরে ভেতরে প্রবেশ করছে। তাতে আবছা অন্ধকারে থাকা রুমটা ঈষৎ আলোকিত হয়ে উঠছে। শুভ্র ও সফট বেডটা এই মুহূর্তে এলোমেলো অবস্থায় রয়েছে। বেডশিটের উপরে বিছানো গোলাপের লাল পাপড়িগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে রয়েছে। তারই মাঝে ঘনিষ্ঠ অবস্থায় অবস্থান করছে দুটি প্রেমী যুগল। একে অপরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় লেপ্টে রয়েছে এরিস ও শ্বেতা। এরিসের বুকে পরম নিশ্চিন্তে শুয়ে রয়েছে শ্বেতা। তার দুই হাত লতার মতো জড়ানো এরিসের সমগ্র শরীরে। এরিস নিজের পেশিবহুল দুই হাত দ্বারা শ্বেতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই সে ছুটে পালাবে। কাঁধে থেকে পা পর্যন্ত দুজনের শরীরে সাদা কমফোর্টার জড়ানো। প্রথমে ঘুম ভেঙে যায় এরিসের। চারপাশে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে নিয়ে শ্বেতার মুখপানে তাকায় সে। মেয়েটাকে এই মুহূর্তে ভীষণ স্নিগ্ধ নেশালো লাগছে তার কাছে। তার সম্পূর্ণ চেহারায় লালচে আভা স্পষ্ট। এছাড়া চেহারার বিভিন্ন জায়গা সহ গলায় ও ঘাড়ে এরিসের ভালোবাসার চিহ্নগুলো সুস্পষ্ট। এরিস বিমুগ্ধ দৃষ্টিতে তার দিকে অপলক তাকিয়ে থাকে। এই মুগ্ধতা যেন কোনো শেষ নেই। অনন্তকাল এই মুখপানে তাকিয়ে যেন কাটিয়ে দিতে পারবে সে। ধীরে ধীরে শ্বেতার ঘুমও পাতলা হয়ে ওঠে। তার নড়াচড়া স্পষ্ট টের পেয়ে এরিস তাকে ভালো মতো আগলে নিয়ে চুপচাপ শুয়ে থাকে। তার কেন যেন শ্বেতার এই শান্তির ঘুমটা নষ্ট করতে ইচ্ছা করছে না। আবার দেয়াল ঘড়িতে তখন সকাল 7টা বাজছে। কিছুক্ষণ পর হোটেলের স্টাফ বয় তাদের জন্য ব্রেকফাস্ট দিতে আসবে। তাই শ্বেতাকে সে শান্তি মতো শুয়ে দিয়ে তার শরীর ভালোভাবে কমফোর্টার টেনে দেয়। এরপর নিজের জন্য বরাদ্দকৃত পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে এরিস চলে যেতে শ্বেতার ঘুম পুরোপুরি ভেঙে যায়। পিটপিট করে চোখ করে তাকিয়ে চারদিকে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে নেয় সে। এই মুহূর্তে সে কোথায় আছে প্রথমে ঠিক বুঝতে পারল না। তারপর উঠে বসতে নিলেই টের পায় তার সর্বাঙ্গ জুড়ে ব্যথা করছে। সেই সাথে তার সম্পূর্ণ শরীর পোশাকবিহীন উন্মুক্ত। তাতেই যা বোঝার বুঝে নেয় সে। সেই সাথে তার ধীরে ধীরে মনে পড়ে যায় গত রাতের ঘটনা। মুহূর্তে সীমাহীন লজ্জায় আরক্তিম হয়ে ওঠে তার চোখ মুখ। হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। শুয়ে থেকেই হাঁসফাঁস করতে থাকে সে। তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে নিজে থেকে এরিসকে এতটা ঘনিষ্ঠভাবে আগলে নিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এরিস ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার পরনে একটা ব্ল্যাক কালার টি শার্ট ও ট্রাউজার, গলায় তোয়ালে ঝুলানো। শ্বেতা তাকে দেখে পুরো দমে চাদরের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সেটা দেখে এরিস একটা বাঁকা হাসি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে থাকে।
শ্বেতা চাদর তুলে আর চোখে তাকে অবলম্বন করতে থাকে। এরিস আয়নার দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, গতকাল সারা রাত আমাকে দেখেও মন ভরেনি? তখন তো আমাকে ধরে বেঁধে আটকে রেখে আদর দিচ্ছিলে, তাহলে এখন আমায় দেখতে এত লজ্জা পাচ্ছ কেন? আমাকে চুপে চুপে না দেখে একেবারে সামনাসামনি দেখলে তো পারো। এরিসের কথা শুনে শ্বেতার লজ্জা আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। সে বুঝতে পারে এরিস তাকে লজ্জা দেওয়ার জন্যই ইচ্ছে করে কথাগুলো বলছে। সে আবারও চাদরে কভার হয়ে যেতে নেবে, ঠিক তখনই এরিস তার কাছে এসে তার চাদর ধরে টান নিতে থাকে। শ্বেতা লজ্জায় হাঁসফাঁস করতে করতে চাদর টেনে নিয়ে নিজেকে পুরোপুরি কভার করে নেয়। তারপর লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আপনি এখনো আগের মতোই অসভ্য রয়ে গেছেন। এরিস ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এখনো আপনি? তোমার কি হয় বলো তো? একবার তুমি তো আরেকবার আপনি। আসলে শব্দ আমারই। আমি তোমার লজ্জা ভাঙাতে ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে আবারও গত রাতে মিশন স্টার্ট করতে হবে। আর আমি যে অসভ্য সেটা তো প্রমাণ করতে হবে, তাই না? বলে এরিস আবারও শ্বেতার কাছাকাছি গিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে টেনে নেয়। তারপর যেই তার ঠোঁটে ঠোঁট মেলাতে যাবে তখনই শ্বেতা হঠাৎ বলে ওঠে, প্লিজ আর না। আমার পুরো শরীর জুড়ে আপনার এত এত চিহ্ন জুড়ে দেওয়ার পরেও আপনি আবারও এইসব করতে চাচ্ছেন। এখন আমি বাইরে বেরোবো কি করে? এরিস ডনকেয়ার ভাব নিয়ে বলল, তোমার বাইরে বেরোনোর কি দরকার? তোমার থাকার জন্য আমার বিশাল হৃদয় তো আছে, সেখানে আরামসে থাকতে পারবে তুমি। শ্বেতা মুখ ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, আর ফ্লার্ট করতে হবে না। এরিস সিরিয়াস ভঙ্গিতে বলল, লাইক সিরিয়াসলি আমি ফ্লার্ট করছি? তারপর নিজের বউয়ের সাথে? হাউ ফানি। তারপর নিজের গলা, ঘাড় আর চিবুকের অংশ শ্বেতাকে দেখে এরিস বলে উঠল, আর আমার যে তুমি এই অবস্থা করেছো সেটার কি? সবাই দেখে ফেলে তখন কি হবে? শ্বেতা ঠোঁট টিপে হেসে বলল, কি আবার হবে? সবাই বলবে ইতালির দ্য গ্রেট মাফিয়া বস এরিস আদ্রিয়ানোর সাথে তার বউ এমনটা করেছে। কেউ তো আর জানে না তাতে বস কতটা বউ পাগল। এরিস তার নাকে নাক ঘষে বলল, তাহলে তুমি স্বীকার করছো যে আমি বউ পাগল? শ্বেতা এরিসের গলা দুই বাহু দিয়ে জড়িয়ে তার মুখের কাছে মুখ নিয়ে লাস্যময় কণ্ঠে বলল, অফকোর্স মাই হাজব্যান্ড অ্যাজ আ সিরিয়াস বউ পাগল। এরিস শ্বেতাকে জাপটে জড়িয়ে ধরে বলল, আর আমার বউ কিন্তু কম না, সেও কিন্তু আস্ত এক জামাই পাগল। অন্তত গত রাতের পর থেকে আমার এই কথাটা বিশ্বাস হয়ে গেছে। মুহূর্তে শ্বেতার চোখ মুখ আবারও লজ্জায় লাল হয়ে যায়। তাকে লজ্জায় ব্লাশ করতে দেখে এরিস বাঁকা হেসে বলল, কিন্তু আমার মনে হয় গতকাল রাতে তুমি আমায় আপন করে নিয়েছ কেবল নেশার ঘরে। এই ড্রাগস না দিলে বোধ হয় তুমি আমার কাছে আসতে না। শ্বেতা এরিসের দিকে ছট করে তাকে তীব্র কণ্ঠে বলল, মোটেও না, নেশা না থাকলেও আমি এমনটাই করতাম। এরিস তার মুখোমুখি কাছাকাছি মুখ নিয়ে হাসকি কণ্ঠে বলল, তাহলে প্রমাণ করে দাও। শ্বেতা আতকে উঠে বলল, এখনই? শ্বেতার চোখ মুখের অবস্থা দেখে এরিসের ভীষণ হাসি পেল। তবু সে হাসি চেপে রেখে বেশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ এখনই। শ্বেতা অসহায় মুখে বলল, অন্য একদিন করলে হয় না? প্রমিস, আমি আমার কথা রাখবো। এরিস আর কিছু বলতে যাবে ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। এরিস বিরক্ত মুখে উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল একজন স্টাফ বয় ট্রেতে করে খাবার নিয়ে এসেছে। এরিস খাবার নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে রুমে ফিরে এলো। তারপর শ্বেতার উদ্দেশ্যে বলল, যাও দ্রুত রেডি হয়ে ফ্রেশ হয়ে নাও, আজকে তোমায় আমি নিজ হাতে শাড়ি পরাবো। শাড়ি পরানোর কথা শুনে শ্বেতা কিছু মুহূর্ত চুপ থেকে তড়িঘড়ি করে বলল, থাক বাবা, আপনাকে আমার শাড়ি পরানোর দরকার নেই কোনো। একবার মনে আছে ভার্সিটিতে থাকাকালীন আমার কোমরের একাংশ ওই বাস্টার্ড শাওন দেখে ফেলেছিল বলে আপনি আমার কোমর সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, তারপর আবার নিজেই মলম লাগিয়ে চিকিৎসা করেছিলেন। শ্বেতার কথাগুলো শুনে এরিস মুহূর্তের মাঝে স্তব্ধ হয়ে গেল। নির্নিমেষ দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল সে। অপরদিকে শ্বেতা যখন বুঝতে পারল সে কি বলেছে, তখন সে হতভম্ব দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিস দ্রুত তার কাছে ছুটে এসে তার দুই বাহু জড়িয়ে ধরে প্রচণ্ড উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, একটু আগে কি বললে তুমি? আবার বলো। তোমার অতীতের সমস্ত স্মৃতি মনে পড়েছে? এরিসকে এভাবে উত্তেজিত হতে দেখে শ্বেতা কিছু সময় চুপ থেকে তারপর মাথা দুলিয়ে সম্মতি জানালো। এরিস তৎক্ষণাৎ তাকে জাপটে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর বিড়বিড় করে ভেজা কণ্ঠে বলতে লাগলো। শ্বেতাও এরিসকে জড়িয়ে ধরে আপ্লুত কণ্ঠে বলতে লাগলো, আমি খুব খুশি হয়েছে তোমার স্মৃতি ফিরে আসার কথা শুনে। ভেবেছিলাম
তোমার আর আমার অতীতের স্মৃতিগুলো তোমার মস্তিষ্ক থেকে আজীবনের জন্য হারিয়ে গেছে। আমি খুব করে চেয়েছিলাম সেগুলো আবার ফিরে আসুক, আর আজ সেটাই সম্ভব হয়েছে। আমিও চাই আমাদের কোনো স্মৃতি যেন আমাদের জীবন থেকে আর কখনো হারিয়ে না যায়। দুঃখের স্মৃতিগুলো চলে যাক, সুখের স্মৃতিগুলো আজীবন থেকে যাক। এরি শ্বেতার কপালে চুমু খেয়ে তারপর উঠে গিয়ে কাউচে রাখা একটি প্যাকেট হাতে তুলে নিল। সেখানে একটা ল্যাভেন্ডার কালারের হাফ সিল্ক ভিক্টোরিয়ান শাড়ি ছিল। এরি শ্বেতার দিকে তাকিয়ে আবেগ জড়ানো কণ্ঠে বলতে লাগলো, যে রঙের পোশাকে প্রথম তোমায় দেখেছিলাম, আজ সেই রঙের পোশাকে তোমাকে নিজ হাতে সাজাবো আমি। সে তার মনে পড়ে যায় এরিস তাকে সর্বপ্রথম একটা ল্যাভেন্ডার কালারের টপস পরিহিত অবস্থায় ভার্সিটিতে দেখেছিল। তাকে ডেকেছিল ল্যাভেন্ডার কালারের টপস পরা মেয়ে বলে। সেদিন এরিসকে দেখে কি ভয়টাই না সে পেয়েছিল, ভাবতেই হাসি পেয়ে যায় শ্বেতার। পর মুহূর্তেই কিছু একটা ভেবে সে আবারও ভয়ার্ত গলায় বলতে থাকে, আমি আর কখনো আপনার সামনে শাড়ি পরবো না এরিস। কখনো ভুলবশত না জানি শরীরের কোনো অংশ উন্মুক্ত হয়ে যায়, অথবা কেউ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর আপনি আবারও সে একই কাণ্ড করবেন। কি ঠিক বলছি না? এরিস সারে হাতে নিয়ে এটা খুলতে খুলতে শীতল কণ্ঠে বলল, হ্যাঁ, আবারও সেই ভুল করলে একই শাস্তি পাবে তুমি। কোনো পরপুরুষ তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হলে কিংবা তোমার স্পর্শকাতর কোনো অংশ ভুলক্রমে দেখে ফেললেও তার শাস্তি অনিবার্য। আর যে তোমার দিকে চোখ তুলে তাকাবে, তার চোখ দুটো তুলে নেব আমি। দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব তার অস্তিত্ব। তোমার দেহ, মন অথবা তোমার ভালোবাসার বিন্দুমাত্র ভাগ আমি অন্য কাউকে কখনো দেব না। সেটা ভয়ে কয়েকটা শুষ্ক ঢোক গিলল। এরিস সেটা দেখে একটা শয়তানি হাসি দিয়ে বলল, শাড়ি পরিহিত অবস্থায় তোমার দেখবো কেবল আমি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাট বি কেয়ারফুল, অন্য পুরুষের সামনে একদম পড়বে না। আর তোমার এই আপনি আপনি বলা ডাকটা বন্ধ করতে হবে, নাহলে এর জন্য তোমার শাস্তি অবধারিত। শ্বেতা কিছুটা নিচু কণ্ঠে বলল, আমার একটু সময় লাগবে। যত সময় নাও নাও, কিন্তু দিন শেষে তোমার মুখে আমি তুমি ডাকটাই শুনতে চাই। বলে শ্বেতাকে ফ্রেশ হওয়ার জন্য সময় দিয়ে ওয়াশরুমে পাঠালো এরিস। তাতেও দুষ্টুমি করেছিল সে। শ্বেতাকে ফ্রেশ করিয়ে দিবে বলে বারবার ব্ল্যাকমেল করছিল। শ্বেতা কোনো উপায় না পেয়ে চোখ মুখ বন্ধ করে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে দরজা কোনো মতে দরজা আটকে দেয়। এরিস তাতে শব্দ করে হাসতে থাকে। শ্বেতা বেরিয়ে আসার পর এরিস তাকে প্রথম একটি পেইন কিলার খাইয়ে দেয়। এরপর নিজ হাতে হেয়ার ড্রায়ার দিয়ে তার ভেজা চুলগুলো শুকিয়ে দিল। তারপর তার শরীরে পেটিকোট আর ব্লাউজ পরিয়ে দিয়ে একদম সূক্ষ্মভাবে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল শ্বেতাকে। শ্বেতা কেবল অপলোক নেত্রে এরিসের দিকেই তাকিয়েছিল। তার হঠাৎ করে ঘোর ভাঙল এরিসের করা একটি ছোট্ট দুষ্টুমিতে। এরিস শাড়ি পরানোর সময় সে তার উন্মুক্ত কোমল ও ফর্সা তলপেটার নাভিতে কয়েকটা আলতো চুমু বসিয়ে দিল। সে তার শিহরিত হয়ে কেঁপে উঠল। এরিসের চুল দুহাতে খামচে ধরলেও এরিস কোনো প্রতিক্রিয়া করল না, কেবল একটা বাঁকা হাসি উপহার দিল শ্বেতাকে। শাড়ি পরানোর শেষে শ্বেতাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে তাকে নিজ হাতে সাজিয়ে দিল সে। সাজ বলতে অতি সামান্য, হালকা ফেস পাউডার, চোখে চিকন করে আঁকা কাজলের রেখা, ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস, এতেই যেন শ্বেতাকে অপরূপা সুন্দরী লাগছে। কিছু কিছু মানুষকে হালকা সাজলে ভীষণ সুন্দর লাগে, বরং অতিরিক্ত সাজলে বেখাপ্পা লাগে। এরিস শ্বেতার ঘাড়ে চিবুক ঠেকিয়ে তার গলা, ঘাড় এবং বুক জুড়ে কয়েকটা দৃঢ় চুম্বন করলো। শ্বেতা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। এরিস তার তলপেট দুহাতে জড়িয়ে ধরে হাসকি কণ্ঠে বলতে লাগলো, তোমার এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার। ইউ আর অনলি মাই এডিকশন। শ্বেতা এরিসের দুই হাত জড়িয়ে ধরে একই কণ্ঠে বলল, আপনিও শুধুই আমার এরিস। আপনার সৌন্দর্য দেখার অধিকারও শুধুমাত্র আমার। আপনার দেহ মনের একচ্ছত্র অধিকার কেবল আমার। আপনার দিকে কেউ এক মুহূর্তের জন্যও অন্যরকম দৃষ্টিতে তাকালে না, আমি তার চোখ তুলে নেব। আমার হাত থেকে তার নিস্তার নেই, আর এতে আপনারও শাস্তি অনিবার্য। সে তার কথা শুনে এরিস বাঁকা হাসে। তারপর তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে ডিপ ভয়েসে বলল, তাই নাকি বউ? তাহলে তো হাতে নাতে প্রমাণ পেতে হয়। সময় হলে প্রমাণ আমি ঠিকই দিয়ে দিব আপনাকে। আফটার অল মাফিয়ার বউ তো লেডি মাফিয়াই হবে, তাই না? ইয়েস মাই হট লেডি। আমি শুধু একা শাড়ি পরবো কেন, আপনাকেও একই কালারের পাঞ্জাবি পরাতে হবে। তাই নাকি? তা আমি পাঞ্জাবি পাবো কোথায়? আপনি যে শাড়ির সাথে সাথে পাঞ্জাবির অর্ডার দিয়েছিলেন সেটা আমি ভালো করেই জানি। আর নাটক না করে দ্রুত সেটা পরে আসুন তো। এরিস একটা বাঁকা হাসি দিয়ে বলল, ইউর মাই ইন্টেলিজেন্ট ওয়াইফ।
শ্বেতা একটা হাসি দিয়ে গর্বিত কণ্ঠে বলল। ইয়েস, আই নো দ্যাট। এরিশার কোনো কথা না বলে দ্রুত নিজের পাঞ্জাবি পরে নিল। তারপর শ্বেতার দিকে এক ভ্রু উঁচিয়ে বলল, কি আমাদের একদম পারফেক্ট কাপড় লাগছে না? শ্বেতা হাতের ইশারা পারফেক্ট সাইন দেখে মুচকি হেসে বলল, একদম পারফেক্ট।